মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি খাতে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, এই মুহূর্তে সংকট না থাকলেও মজুদ সীমিত, তাই সমস্যার সমাধান না হলে কমে যেতে পারে সরবরাহ, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে অপচয় কমাতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা এসব মালবাহী ট্রাকই জানান দেয় অর্থনীতির গতি কতটা সচল। কেননা আমদানি রপ্তানি কিংবা স্থানীয় পণ্য পরিবহনে বড় ভূমিকা রাখে এসব যানবাহন। কিন্তু এর জ্বালানির চাহিদা পূরণ হয় আমদানির মাধ্যমে, উৎস প্রধানত মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফলে চলমান সংঘাতে জ্বালানি নিরাপত্তা নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সবশেষ হিসাবে দেশে ডিজেলের বর্তমান মজুদ দিয়ে চলা যাবে 14 দিন। অকটেন আছে 28 দিনের, 15 দিনের পেট্রোল, 93 দিনের ফার্নেস অয়েল, 30 দিনের জেট ফুয়েল, 240 দিনের কেরোসিন আর 42 দিনের মেরিন ফুয়েল মজুদ রয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে এই মজুদ পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট বলে মনে করেন বিপিসির এই পরিচালক। এই মাসে যে আমাদের অ্যালটমেন্ট ছিল 2 লক্ষ মেট্রিক টন ক্রুড, তার 1 লক্ষ মেট্রিক টন অলরেডি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফলে সেই বিবেচনায় ওই কার্গো নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে পরে যেটা আসবে সেটার কথা এখনো বলতে পারছি না, সেটা এই মাসের 22 তারিখে নির্ধারিত আছে। এদিকে গ্যাসের মোট চাহিদার বড় একটি অংশ পূরণ হয় আমদানির মাধ্যমে, যা আসে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। চলমান যুদ্ধের প্রভাব পড়ার শঙ্কা এই খাতেও। এক বড় কর্তার বাড়িতে বউয়ের একটা গাড়ি, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য গাড়ি, ওনার একটা গাড়ি, এসব বাবুগিরি বাদ দিতে হবে। যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার সংকট আছে, আমরা বিল পরিশোধ করতে পারি না, আমাদের যা বৈদেশিক মুদ্রা আয় তার থেকে বেশি ব্যয়। এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, চলমান সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে হবে সরকারকে। বিদ্যুৎ, গ্যাস ও তেলের অপচয় কিভাবে কমানো যায় তার উপায় বের করতে হবে। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বলেছে। তেল ভিত্তিক বিদ্যুৎ আমার 30,000 কোটি টাকা সাশ্রয় হবে বছর। সেই বিদ্যুৎ দিয়ে আমি বাড়তি কয়লাটা আমদানি করতে পারবো। বাড়তি কয়লা আমদানি করার জন্য আমার ওয়েস্টে যাওয়া লাগে না। কয়লার বাজার এই যুদ্ধের দ্বারা খুব একটা এফেক্টেড হবে না কয়লা চলাচল। তাহলে আমি কয়লাটা দিয়ে আমি এখন মোকাবেলা করতে পারি। মার্চ থেকে জুন পর্যন্ত এই 4 মাসের জন্য আমাদের 5 লক্ষ মেট্রিক টন ক্রুড লাগবে। ডিজেল লাগবে আপনার 12,80,000 মেট্রিক টন। জেট ফুয়েল লাগবে 2,15,000 মেট্রিক টন। অকটেন 75,000 মেট্রিক টন। ফার্নেস অয়েল 2,25,000 মেট্রিক টন। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে কারখানায় উৎপাদন। অন্যদিকে বিশ্ববাজারে দাম বাড়লে চাপ বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, বেড়ে যাবে উৎপাদন খরচ। রাকিব হোসেন, 71, ঢাকা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ঈদের আগে বাড়তি রেমিটেন্স নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। কেননা একের পর এক হামলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষের কর্মক্ষেত্র, বাড়ছে নিরাপত্তার ঝুঁকিও। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধের কারণে সংকট তৈরি হতে পারে প্রায় $7 বিলিয়ন আমদানি রপ্তানি বাণিজ্যে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। রাকিব আল জাবেদের রিপোর্ট। গেল 3 দিন ধরে এরকম উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইরান ইসরায়েল দিয়ে শুরু হলেও যা এখন ছড়িয়ে পড়েছে কাতার, বাহরাইন, কুয়েত, আরব আমিরাত সহ অন্যান্য রাষ্ট্রে। ওইসব দেশগুলোতে থাকেন প্রবাসী বাংলাদেশিদের বড় একটা অংশ। ফলে তাদের জীবন জীবিকা নিয়েও তৈরি হয়েছে বড় ঝুঁকি। তবে ঈদের সপ্তাহ 2 আগে এমন অবস্থা তৈরি হয় শঙ্কা বেড়েছে প্রবাসী আয় নিয়ে। কারণ এই সময়টাতে বাড়তি অর্থ পাঠান অনেকেই, কিন্তু যুদ্ধের কারণে কাজ কমে গেলে কমে আসতে পারে রেমিটেন্সের পরিমাণও। কেননা শীর্ষ 10টি উৎস দেশের মধ্যে 5টি গালফভুক্ত, আর এসব দেশে নিয়োজিত প্রবাসীদের সংখ্যাটা মোট প্রবাসীর অর্ধেকের উপরে। সামগ্রিকভাবে এই মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটা, এটা কিন্তু আমাদের রিমিটেন্সের ঐতিহাসিকভাবে এটাই আমাদের একটা বড় আমাদের সোর্স। আমাদের রিমিটেন্স প্রবাহে একটা বড় ধরনের অনিশ্চয়তা কিন্তু দেখা দেবে বলে মনে হয় আগামী দিনগুলোতে। সবকিছু নির্ভর করবে এটার স্থায়িত্ব কতটুকু, এটার ব্যাপ্তি কতটুকু তার উপরে। এটা যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে আমাদের রেমিটেন্সের উপরে বা আমাদের যারা বিদেশে প্রবাসী আমাদের শ্রমিক ভাই বোনেরা যান তার উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে। শুধু প্রবাসী আয় নয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সংকট তৈরি হয়েছে আমদানি রপ্তানি ঘিরেও।
কেননা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, যে পথ দিয়ে সবশেষ অর্থবছরে আমদানি হয় $600 কোটি পণ্য, যার বেশিরভাগই জ্বালানি তেল। অন্যদিকে একই পথ ধরে রপ্তানি হয়েছিল $75 কোটি মতো। তাছাড়া গালফভুক্ত দেশগুলোতে বড় বাজার রয়েছে বাংলাদেশি পণ্যের, তাই সংকট না কাটলে ঝুঁকিতে পড়বে সার্বিক সরবরাহ শৃঙ্খল। মধ্যপ্রাচ্য কিন্তু আমাদের জন্য একটা নতুন একটা সুন্দর গন্তব্য, যেটা হচ্ছে উদীয়মান একটা গন্তব্য। তো সেই জায়গায় কিন্তু এখন আক্রান্ত হলো, এবং আমাদের যারা রপ্তানিকারক তারা কিন্তু ইতিমধ্যে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে তাদের যে সমস্ত পণ্য এই মুহূর্তে শিপিংয়ের মধ্যে আছে বা যে অর্ডারগুলো এসছে, তো সেগুলো যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে না যেতে পারে, তাহলে সেক্ষেত্রে অবস্থাটা কী দাঁড়াবে? মধ্যপ্রাচ্যেই নয়, বরং মধ্যপ্রাচ্য হয়ে যে পণ্যগুলো যাচ্ছে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে, তো সেগুলো কিন্তু বাধাগ্রস্ত। এটা বৈশ্বিক বাজারে এটা পড়বে, এটা শিপিং কস্ট বাড়ে, ইন্স্যুরেন্স কস্ট বাড়ে, এবং তার একটা ফলাফল আমরা তখন আমাদের রপ্তানি আয়ের মধ্যে পাই। প্রতিযোগিতা সক্ষমতার পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। সো সবটা মিলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য এটা অবশ্যই এটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকবে। এরই মধ্যে যুদ্ধের কারণে চড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম, দীর্ঘমেয়াদে যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের জন্য। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৫,৫০০ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে ২রা মার্চ সকাল থেকে ২২ ক্যারেটের জন্য গুনতে হবে ২,৭৪,১০৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৬১,৬৮২ টাকা, আর ১৮ ক্যারেটের দাম ২,২২,২৯৮ টাকা। এদিন সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৪,৪৩২ টাকা নির্ধারণ করে দেয় বাজুস। এর আগে ২৮ ফেব্রুয়ারি ভরিতে ৪,৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল মূল্যবান এই ধাতুর দাম। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। প্রায় ২.৫% বেড়ে প্রতি আউন্স উঠেছে $৫,৩৬০। মূলত মার্কিন ইরান ইস্যুকে কেন্দ্র করে আগে থেকে ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের বাজার। নতুন করে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে পালে হাওয়া লেগেছে মূল্যবান এই ধাতুর দামে। সোমবার লেনদেন শুরু হতেই যা পৌঁছে যায় $৫,৩৭০। একই অবস্থা রূপার দামেও ১.৫% বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে প্রায় $৯৪। হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে ৩টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী বাড়ছে তেলের দাম। সবশেষ তথ্য অনুযায়ী ৬.৫% বেশি বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়েছে $৭৭। বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহন হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বন্ধ রয়েছে জাহাজ চলাচল, যার প্রভাব পড়ছে পণ্যটির দামে। এর আগে শুধুমাত্র মার্কিন ইরান পারমাণবিক আলোচনা পেছানোকে কেন্দ্র করে 10% বাড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্লেষকরা বলছেন, চলমান সংকটের কারণে তেলের দাম পৌঁছাতে পারে $১১০। এরই মাঝে তেলের বাজারে অস্থিরতা কাটাতে তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথম কার্যদিবসে বড় ধাক্কা লেগেছে বৈশ্বিক পুঁজিবাজারে। লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক কমেছে ৫০০ পয়েন্ট, আর S&P 500 কমে ৩০ পয়েন্ট। সেই সাথে নাসডাক কম্পোজিটের সূচক কমে প্রায় ১% বা ২১০ পয়েন্ট। অন্যদিকে মিশ্র ধারায় এশিয়ার পুঁজিবাজার। চীনের সাংহাইয়ের সূচক কিছুটা বাড়লেও নেতিবাচক ধারায় নিক্কেই ও নিফটি 50 সূচকের পতন হয়েছে অন্তত ১.৫%। গেল এক দশকের মধ্যে সবচেয়ে কম বিনিয়োগ হয়েছে দেশে ২৪-২৫ অর্থ বছর শেষে, যা নেমে এসেছে জিডিপির ২৮.৫%। শুধু তাই নয়, একই সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে বেসরকারি বিনিয়োগও। মূলত করোনার পর থেকে শুরু হয় এই অধঃপতন, যা অব্যাহত ছিল অন্তর্বর্তী সরকার পর্যন্ত। ব্যবসায়ীরা মনে করছেন, নীতি জটিলতা, আস্থার ঘাটতি ও বিদ্যুৎ জ্বালানি অব্যাহত সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। দেশের কর্মসংস্থান ও প্রবৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হল বিনিয়োগ। মূলত যা আসে প্রধান দুই উৎস, সরকারি ও বেসরকারি অর্থায়নে। উন্নয়নশীল দেশগুলোতে জিডিপির অনুপাতে এই হার 40% পর্যন্ত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ যেন পেছনের দিকে হাঁটছে গেল কয়েক বছর ধরে। আরও সংখ্যার খবর হলো, সবশেষ 2024-25 অর্থ বছর শেষে এই হার নেমেছে 28.5%, যা গেল এক দশকের মধ্যে সবচেয়ে কম। বিবিএসের তথ্য অনুযায়ী 2014-15 থেকে পরের বছরগুলোতে ধারাবাহিকভাবে বাড়ছিল এই সূচক, কিন্তু করোনার পর ধরে রাখা যায়নি সেই গতি।
পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা, নীতির জটিলতা, গ্যাস বিদ্যুতের সংকট ও আইন শৃঙ্খলার অবনতি আরও নিম্নমুখী করে ওই সূচক। বিনিয়োগের যেটা পূর্ব শর্ত বলা হয় সেটি হলো রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যেসব রাজনৈতিক পরিস্থিতি ছিল, পাশাপাশি রাস্তাঘাটে চাঁদাবাজি, মব কালচার এবং বিশেষ করে প্রাতিষ্ঠানিক যে কোনো সংস্কার বা কোনো ধরনের উন্নয়ন হয়নি। জ্বালানির যে নিরবিচ্ছিন্ন সাপ্লাইটাও কিন্তু ইন্টারাপ্ট হয়েছে এবং প্রাইসও বাড়ছে। প্রাইভেট সেক্টরটাই হচ্ছে অর্থনীতির মূল অংশ বাংলাদেশের ক্ষেত্রে। 83 বা 85-এর উপরে হচ্ছে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট। সে জায়গায় যদি তারা বিনিয়োগ না করে তাহলে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, আমাদের বিশেষ করে সংকট আরও বাড়বে। বিনিয়োগের জন্য প্রধান দুই উৎস হলো সরকারি ও বেসরকারি, যেখানে বেসরকারি খাতের মাধ্যমে নিশ্চিত হয় সবচেয়ে বেশি কর্মসংস্থান। কিন্তু তথ্য অনুযায়ী 2024-25 শেষে তা নেমেছে 22%, অথচ করোনার আগের অর্থবছরেও তা ছিল 25%। এই ব্যবসায়ী নেতা মনে করেন, গেল কয়েক বছরে বিনিয়োগ বান্ধব নীতিমালা দিতে পারেনি কোনো সরকার, ফলে নিম্নমুখী হচ্ছে এই সূচক। এর আগের কোনো তত্ত্বাবধায়কের আমলেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি আমরা দেখতে পারিনি। এক তো আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা, ব্যাংকিং সিস্টেমে একটা হিউজ ক্রাইসিস তৈরি হয়েছে, এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সর্বোপরি যে এটা অর্থনীতির যে নিচের দিকেই যাচ্ছে সেটাই কিন্তু এক্সপেক্টেড ছিল, বাট আনফর্চুনেটলি গত ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কোনো সময় এটা আমলে নিতে চায়নি। এটার থেকেও পরিত্রাণ পেতে আমার তো মনে হয় কিছু সময় লাগবে। বেসরকারি বিনিয়োগ কমার চিত্র আরও স্পষ্ট হয় বেসরকারি ঋণ প্রবৃদ্ধির চিত্রে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারিতে যা নেমে আসে ইতিহাসের সর্বনিম্ন 6%, অথচ আওয়ামী সরকারের পতনের মাসেও যা ছিল 10% কাছাকাছি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। গতকাল রোববার শুরুর মিনিটেই প্রায় 200 পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। দিন শেষে খোয়া যায় 139 পয়েন্ট, যদিও লেনদেন হয় 800 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। মেজবাহ হাসানের রিপোর্ট। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর 2011 সালে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখে দেশের পুঁজি বাজার। ওই বছর 10 জানুয়ারি একদিনেই 600 পয়েন্ট কমে শেষ হয় বাজার। এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাত। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও তাতেও খুব একটা কাজ হয়নি। নির্বাচিত সরকার দায়িত্বের পর কিছুটা আলোর মুখ দেখলেও ইরান ইসরায়েল যুদ্ধে তা ভাটা পড়ে। ডিএসির তথ্য বলছে, দিনের শুরুতে বড় ধাক্কা লাগে লেনদেনে। প্রথম মিনিটেই সূচক খোয়া যায় প্রায় 200 পয়েন্ট। এরপর ঊর্ধ্বমুখী ধারা থাকলেও লেনদেন শেষ হয় 144 পয়েন্ট হারানোর মাধ্যমে, যা প্রায় মোট সূচকের 2.5%। এদিন বাছাই করা ভালো 30 কোম্পানি নিয়ে গঠিত ডিএসি 30 সূচকও কমে 52 পয়েন্ট। নির্বাচিত সরকার আসার পরে আমাদের অনেক আশা নিয়ে আমরা কিন্তু এই বাজারে আসছি, অনেক নতুন বিনিয়োগকারীও আসছে, কিন্তু এর মধ্যে আবার এখন এই যুদ্ধ আমাদেরকে আবার আশাহত করলো। খুবই মর্মাহত আমরা চাচ্ছি নির্বাচিত সরকার বাজারটাকে খুব স্টেবিলিটি করবে। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের প্রভাব মনস্তাত্ত্বিক বিষয়। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে কিছুটা একই প্রবণতা থাকলেও 2-1 দিনের মধ্যে আবারও ঘুরে দাঁড়ায় বাজার। তবে দীর্ঘমেয়াদী বাজার স্থিতিশীল করতে নতুন সরকারের কাছে বিশেষ উদ্যোগ চান ডিএসির সাবেক এই শীর্ষ কর্মকর্তা। ফার্স্টে কয়েকদিন একটু রিয়াকশন দিয়ে বাজারটা নর্মাল হয়ে গেছে। সো আমার মনে হয় যে এটা 2-1 দিনে বাজারটা এটা আপন গতিতে ফিরে আসবে, কারণ এটার সাথে আমাদের ওই যুদ্ধের সাথে আমাদের কিছু নেই, এক্সেপ্ট তেলের দাম হয়তো একটু বেড়ে যাবে। আর্টিফিশিয়ালি সাপোর্ট দিলে বাজারে কোনো বেটার কিছু হয় না, উন্নয়ন হয় না, বাজারে ডেভেলপমেন্ট হয় না। সো আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল সাপোর্ট না দেওয়াটাই সরকারের জন্য ভালো। রোববার লেনদেনে অংশ নেওয়া 389টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে মাত্র 36টির। বাকি সবই ছিল পতনের তালিকায়। মেজবাহ হাসান, 71, ঢাকা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে ভারত, কেননা ওই পথ ধরেই আসছিল দেশটির 50% জ্বালানি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির আলোচনার কারণে রাশিয়ার তেল না কেনার বাধ্যবাধকতা রয়েছে দেশটির। তাই উভয় সংকটে রয়েছে মোদি সরকার। নুসরাত মমির প্রতিবেদন।
ইরান ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি ঝুঁকির মুখে ভারত। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তির স্বার্থ রক্ষা, অন্যদিকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, এমন উভয় সংকটে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে এক বাণিজ্য চুক্তি করে ভারত, যা এখন চূড়ান্ত পর্যায়ে। চুক্তি অনুযায়ী মস্কোর তেল কেনা বন্ধে সম্মত হয়েছে মোদি প্রশাসন। তাই মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করে তারা। ফলে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা বাড়ে দেশটির। তথ্য বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতের মাসিক তেল আমদানির 50%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। গেল বছর নভেম্বর ডিসেম্বরে যে হার ছিল 40%, যার বেশিরভাগই এসেছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত থেকে। বর্তমানে মাত্র 74 দিনের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো তেল রয়েছে দিল্লির কাছে। কেবল অপরিশোধিত তেল সরবরাহই নয়, ঝুঁকির মুখে ভারতের প্রাকৃতিক গ্যাসের আমদানিও। দেশটির অভ্যন্তরীণ চাহিদার 80 থেকে 85% প্রাকৃতিক গ্যাসই আসে উপসাগরীয় সরবরাহকারীদের কাছ থেকে, যার প্রায় পুরোটাই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যদিও সৌদি আরবের ট্রান্স আরাবিয়ান পাইপলাইন ও সংযুক্ত আরব আমিরাতের হাবশান ফুজাইরাহ পাইপলাইন হরমুজের বিকল্প হিসেবে কাজ করে, তবে এর বেশ কিছু ঝুঁকিও রয়েছে, যেখানে তেল আমদানির পরিমাণও সীমিত। অন্যদিকে ভারতের কাছে তেল বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকা ও পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকেও তেল কিনতে পারে দেশটি। তবে এতে আমদানির খরচ বেড়ে যাবে কয়েক গুণ। ফলে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম বাড়বে। সেক্ষেত্রে রাশিয়ার কাছেই আবারও ফিরতে হতে পারে ভারতকে। কিন্তু শুধুমাত্র মস্কোর তেল কেনার অপরাধে যুক্তরাষ্ট্র আগেই ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছিল। নুসরাত মৌমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।